কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত ৮টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? সেনা প্রধানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কি আসলেই কোনো সমঝোতা হয়েছে? ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরেই বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে, যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়, কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না। তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই ২-৩ দিন আগে গাজীপুরে সেনা প্রধান, ৩ বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে কিভাবে নির্বাচনটা পরিচালনা করা যায়। সেখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন, নির্বাচনের আগেই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন এর আগেও আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকালয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে 7টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নির্বাচনে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে। তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবে, বা ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে নির্বাচনের দিন কোনো একটা ঝামেলা করতে পারে? কারণ নির্বাচনে যুদ্ধজাহাজের ভূমিকা, এটা সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল। তো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঝে মধ্যে খুব হাস্যকর কাজ করেন। এদিকে নতুন সিজিএস কে হবে? চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর প্রাক ছুটিতে গেছেন। তো ন্যাচারালি ওয়াকার চেয়েছিলেন একজন হোক, ইউনূস এবং ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা চেয়েছিলেন আর একজন হোক। তো এই দড়ি টানাটানিতে আলটিমেটলি সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের পরে নতুন নির্বাচিত সরকার এই সিজিএস মনোনয়ন দেবেন। এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে একদম সহ্য করতে পারেন না। সো ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে। এদিকে জেনারেল ওয়াকার এই নির্বাচনের আগে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে গণভোটে ভোটকে পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের 2 জিওসি এবং তার
সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং প্রশাসন এবং সবাইকে মোটামুটি বলেছে যে যে করেই হোক তাদের এলাকার আসনগুলোতে জামাতের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। আমার কাছে দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে। একটা জেনারেল ওয়াকার বলছেন যে তিনি নির্বাচন করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন এবং কানাডায় অটোয়া থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন। আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই উচ্চ পদের জন্য লোভী ছিলেন না, কিন্তু আত্মীয়তার সূত্রে হোক যেভাবেই হোক তিনি সেনা প্রধান হয়েছেন এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা। তো এখন শুরুতে আরেকটা যেটা বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে এবং জেনারেল ওয়াকার তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং তার দলই ক্ষমতায় আসবেন এবং তাকে সেনাবাহিনী সবখানেই সমর্থন করবে। এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে, অর্থাৎ জুন 2027 পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না। এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমনভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম, ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হা ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক। নির্বাচন ঘিরে কি আবার কোনো নতুন খেলাধুলা শুরু হয়েছে? আমি আপনাদেরকে একজনের একটা পোস্ট খেয়াল করতে বলবো, যিনি 5ই আগস্টের আগে যারা আওয়ামী লীগ সরকার বিরোধী প্ল্যাটফর্মে ছিলেন তাদের জন্য অন্যতম সাংবাদিক বা তারা ফলো করতেন এই ভদ্রলোককে। তিনি হচ্ছেন জাওয়াদ নির্ঝর এবং অনেক সময় অনেক তথ্যবহুল অনেক তথ্য তিনি বাংলাদেশে দেশের বাইরে থেকে প্রকাশ করেছেন। সে জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টের দিকে আমি আপনাদেরকে এই আলোচনার শুরুতে একটা নজর দিতে চাই। জাওয়াদ নির্ঝর বলছেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তাও আবার খোদ ডক্টর ইউনূস সরকারের অন্দরমহল থেকে। খেলা চলছে নানামুখী। খেলা যে নানামুখী চলছে এটা মনে হয় হাটে ঘাটে মাঠেও এটা ছড়িয়ে গেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার, সেনাপ্রধান সবাই নিশ্চয়তা দিচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টাও আজকে বললেন যে নির্বাচন বানচাল হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না বা সেরকম কোনো কারণ নেই। তো সব জায়গা থেকে এটা বলার পরেও চারদিকে এই আলাপ আর দূর হচ্ছে না, যেই শনি নির্বাচনের শুরু থেকে লেগেছে। ভাই নির্বাচনটা কি হচ্ছে? চলুন মাঠের দিকে। হঠাৎ করেই ইনকিলাব মঞ্চ তারা এমন একটি কর্মসূচি নিয়ে, আমি যখন মধ্যরাতে কথা বলছি 5 ফেব্রুয়ারি 2026 রাত 12টার পরে, তখনও ইনকিলাব মঞ্চ তারা যমুনার সামনে অবস্থান নিয়ে আছে এবং সেই অবস্থানের সবশেষ যে তথ্য সেটা হলো তারা নির্বাচন চায়, নির্বাচন চলবে, কিন্তু ওসমান হাদির তার বিচারের দাবি, এবং বিচারের দাবিটা কি সেটা জাতিসংঘের তদন্তের মাধ্যমে বিচারের দাবিকে নিয়ে তারা মাঠে অবস্থান করবে। বিষয়টা কি শুধুই ওসমান হাদির বিচারের মধ্যে সীমাবদ্ধ বলে আমরা সহজ চোখে দেখব? ওসমান হাদির বিচার, হত্যার বিচার সবাই চায়, নিশ্চিতভাবেই সবাই চায়। ওসমান হাদির স্ত্রী
সেই এই বয়সী একজন তরুণী, তিনি এবং একটি শিশু সন্তান, মায়ের দুগ্ধ পিপাসু একজন শিশু সন্তান, তারা তাদের পিতা, তাদের স্বামীর হত্যার বিচার নিয়ে এসছেন। কিন্তু এর বাইরে কি আরো একটু কিছু ইঙ্গিত পাওয়া যায় যে যেহেতু তারা যমুনার সামনে ইলেকশনের সময় পর্যন্ত সেখানে অবস্থান নেবেন, এবং সেখান থেকে আমি যা বক্তৃতাগুলো শুনলাম সেগুলোর অর্থ হচ্ছে তারা সেই ঘুরিয়ে ঘাড়িয়ে যেটা বলার একটা বিএনপির দিকে ইঙ্গিত করে, যে বিএনপির প্ল্যাটফর্মের দিকে ইঙ্গিত করে তারা বলছে এই ধরনের কর্মসূচি নির্বাচন বানচালের জন্য সেই বিএনপিকে বারবার টার্গেট করছে। ফলে এমন কি ভেতরে চলছে যে হ্যাঁ, মাঠ দখলে থাকুক ইনকিলাব মঞ্চের ভিন্ন প্ল্যাটফর্মে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যে বিষয়টা হয়েছে, যে একটা প্ল্যাটফর্মকে মাঠে রেখে মাঠটা একটু চাঙা রাখা এবং প্রয়োজনে সেখানে আস্তে আস্তে জমায়েত বাড়িয়ে নির্বাচনের ফল, ক্ষমতা হস্তান্তর, এই বিষয়গুলোর মধ্যে মাঠের একটা চাপ তৈরি করে রাখা। এইটা ওসমান হাদির হত্যার বিচার হয়তো ইনকিলাব মঞ্চ বলি বা তার স্ত্রী বলি, তার সন্তান বলি ঠিকই চাচ্ছেন, কিন্তু তার ভেতর থেকে অন্য কেউ কোনো ধরনের কোনো ভিন্ন রকম খেলাধুলা করছে কিনা, নইলে হঠাৎ করেই এটি পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি সেভাবে নয়, তারা হঠাৎ করে সেখানে সমবেত হয়েছেন এবং সমবেত হয়ে যে স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং সেখানে প্রচন্ড নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আছে, এটাই খুব স্বাভাবিক। সেই উপস্থিতির মধ্যে দিয়ে একদম প্রথম দিকে মিডিয়াও সেখানে খুব একটা যাওয়ার সুযোগ পায়নি, কিন্তু পরে মিডিয়ার সামনেই মধ্যরাতে তারা লাইভে ঘোষণা দিয়েছেন যে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রেস সচিব নাকি জানিয়েছেন যে জাতিসংঘের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দেওয়া হবে। তারা বলছেন এটা যদি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবং জারি করার পরেও তারা তাদের অবস্থান কন্টিনিউ করবেন। ফলে কোথাকার রাজনীতি কখন কোথায় গিয়ে করায় এটা বোধহয় ঠিক হলফ করে বলা যায় না।